আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত তোমাদের সহজে শিক্ষার পক্ষ থেকে। অত্যন্ত চমকপ্রদ একটি ক্লাস, মাস্টার ক্লাস বলা যায় যাকে। আমরা প্রথমত যে কাজটা করব, লাইন বাই লাইন পড়ব এবং তোমাদেরকে বুঝিয়ে দিব, ব্যাখ্যা করব। দ্বিতীয়ত যে কাজটা করব, যেই অংশটা পড়ব অর্থাৎ যেই পার্টটা আমরা পড়ব, সেই পার্ট থেকে কি ধরনের প্রশ্ন হইতে পারে, সেই প্রশ্নগুলো আমরা দিব, সেই সাথে উত্তরও দিব। আমার মনে হয় যদি এইভাবে তোমরা প্রস্তুতি আমাদের সাথে নাও, তাহলে ইনশাআল্লাহ তোমাদের ক্লাস পারফরম্যান্স হবে সবচেয়ে সেরা। তো চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করছি। লোহা, তামা, রবার, কাঠ ইত্যাদি হাজারো রকমের পদার্থ আমাদের প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভিন্ন ভিন্ন পদার্থের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন বলেই এদের একেকটি একেক কাজে ব্যবহৃত হয়। দেখো বন্ধুরা, লোহা ঠিক যেই কাজে ইউজ হয়, রাবার বা কাঠ কিন্তু ঠিক সেই কাজে ইউজ হয় না। তো প্রত্যেকটার আলাদা আলাদা কিন্তু ব্যবহার আছে এবং এগুলো প্রত্যেকটাই আমাদের জীবনের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তো ভিন্ন ভিন্ন পদার্থের কাজগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের। তো এই অধ্যায় শেষে আমরা কি জানবো সেটা তো পড়া শেষ করলেই জানতে পারবো। তাই আমরা এই অংশটা আর পড়ছি না। এখন এইখান থেকে পার্ট ১ থেকে ৩ আমরা পড়বো। কিন্তু তার আগে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে আমাদের ভূমিকা অংশ থেকে যে প্রশ্নগুলো আমাদের জানতে হবে সেগুলো। এখানে দেখো একটা প্রশ্ন আছে যে পদার্থের বৈশিষ্ট্য কেন গুরুত্বপূর্ণ? পদার্থের বৈশিষ্ট্য অনুযায়ী একেকটি পদার্থ একেক কাজে ব্যবহার হয়। যেমন লোহা, তামা, রবার, কাঠ তাদের বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। আমরা কিন্তু এটা পড়ছিলাম। ঠিক সেখান থেকে কিন্তু এই ধরনের একটা খ নম্বরের প্রশ্ন কিংবা ক নম্বরের প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা এটা জানলাম। তো এরপর এখন দেখো যে পদার্থের বৈশিষ্ট্য কিভাবে আমাদের প্রাত্যহিক জীবনে গুরুত্বপূর্ণ। পদার্থের বৈশিষ্ট্য যেমন কাঠিন্য, নমনীয়তা, তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা আমাদের দৈনন্দিন কাজে, যেমন রবার গৃহস্থালী সামগ্রীতে, তামা বৈদ্যুতিক তারে এবং কাঠ নির্মাণ কাজে ব্যবহৃত হয়। তাহলে দেখো আমাদের জীবনের সাথে যেগুলা গুরুত্বপূর্ণ যে সেটা কিন্তু আমরা সুন্দর করে ব্যাখ্যা করলাম। তো এরপর এখন দেখো যে পদার্থের বৈশিষ্ট্য কিভাবে শ্রেণীবদ্ধ করা হয়। পদার্থের বৈশিষ্ট্য এটি কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থায় শ্রেণীবদ্ধ করা হয়। অর্থাৎ পদার্থ কত প্রকারের? কঠিন, তরল এবং গ্যাসীয়। অর্থাৎ পদার্থের অবস্থা কয়টা, হ্যাঁ? তো এখানে ৩ টা অবস্থা। একটা হচ্ছে কঠিন অবস্থা, তরল অবস্থা এবং গ্যাসীয় অবস্থা। এরপর এখন দেখো যে পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের কি জানতে হয়? যেমন কাঠিন্য জানতে হয়, কঠিন পদার্থ নমনীয়তা জানতে হয়, ঘনত্ব, তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা। আমরা এই বিষয়গুলো যখন আমরা জানি, তখনই এর সঠিক ব্যবহার করার জন্য কিন্তু আমরা স্টেপ নিতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য নির্ধারণে কি ধরনের পরীক্ষণ করা হয়? এখানে দেখো তাপ এবং বিদ্যুৎ পরিবাহিতার উপর নির্ভর করে আমরা কি লোহা, কপার এগুলোকে ইউজ করে থাকি। হ্যাঁ? ১০ টা। এরপর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক অর্থাৎ যেটা বেশি তাপে গলে সেটাকে আমরা এক কাজে ব্যবহার করি, যেটা কম তাপে গলে সেটাকে আরেক কাজে ব্যবহার করি। তো এগুলোর মাধ্যমে কিন্তু আমরা বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কি পড়ব? পার্ট ১ থেকে ৩ পদার্থের বৈশিষ্ট্য ও শ্রেণীবিন্যাস সম্পর্কে। কোনো কিছু করতে গেলেই আমাদের নানা রকম জিনিস ব্যবহার করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের হাত মুখ ধোয়ার জন্য পানি থেকে শুরু করে নানা রকম খাদ্য সামগ্রী, হাঁড়ি, পাতিল, কাপড়-চোপড়, খেলনা, পাথর, সাইকেল, ফুটবল, মার্বেল, বইপত্র সহ হাজারো রকমের জিনিস আমরা বিভিন্ন কাজে ব্যবহার করছি। এদের মধ্যে কোনটি নরম, কোনটি শক্ত, কোনটি দেখতে চকচকে, কোনটি গোল, কোনটি আবার চ্যাপ্টা। কিন্তু এর সবগুলোই হচ্ছে পদার্থ। এগুলো সব কয়টি জায়গা দখল করে। প্রত্যেকের এই যে গুরুত্বপূর্ণ তথ্য, সবগুলোই কি করে? জায়গা দখল করে। তারপর প্রত্যেকের কি আছে? ভর আছে। হ্যাঁ? তাহলে আমরা বলতে পারি যে যার জায়গা দখল করে, যার ভর আছে তাকে কি বলে? পদার্থ বলে। তাকে কি বলে? পদার্থ বলে। তাহলে আমরা একটা কোয়েশ্চেন পরীক্ষায় কিন্তু আসতেই পারে যে পদার্থ কাকে বলে? এই যে পদার্থ কি? তাহলে আমরা উত্তর দিব কি? যে পদার্থ হলো সেই সবকিছু যা জায়গা দখল করে, যার ভর থাকে। যেহেতু তোমাদের পাঠ্য বইয়ে এটা আছে তাই আমরা এটা দিয়ে লেকচার শিট তৈরি করেছি। তা না হলে বড় ক্লাসের জন্য আমরা আরেকটু অন্যভাবে দিতাম। যার জায়গা দখল করে, ভর আছে, বল প্রয়োগে বাধা প্রদান করে, তাকে কি বলে? পদার্থ বলে। তো আমরা এত বড় দিচ্ছি না। যতটুকু তোমাদের পাঠ্য বই আছে ততটুকুই দিয়েছি। যেমন কি পানি, পানির ওয়েট আছে, পানি জায়গা দখল করে, হ্যাঁ? ভর আছে, ঠিক একই রকম লোহা, কাঠ ইত্যাদি প্রত্যেকের ক্ষেত্রেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখো, তাহলে অবশ্যই আমাদের সহজ শিক্ষক চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যদি ফেসবুকে দেখো, তাহলে সহজ শিক্ষক ব্রাহ্মণবাড়িয়া ফেসবুক পেজটি তোমরা ফলো করে দাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি প্রশ্ন কিন্তু আমরা পেয়ে গেছি। তার উত্তর সহ তোমাদেরকে আমরা জানিয়ে দিলাম।
তো শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীতে হাজারো রকমের পদার্থ রয়েছে এবং তাদেরকে নানাভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে। এর একটি শ্রেণীবিন্যাস হলো পদার্থের অবস্থার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস। তাহলে পদার্থের অবস্থার উপর ভিত্তি করে পদার্থকে কি করা যায়? শ্রেণীবিন্যাস করা যায়। তো এটি একটি উদাহরণ দেওয়া যাক। এক টুকরো বরফ নিয়ে একটি পাত্রে রেখে দিলে কি ঘটে? এটি পানিতে পরিণত হয়। আচ্ছা, তাহলে বরফটা কিসে পরিণত হয়? পানিতে পরিণত হয়। আবার ওই পানিটাকে আবার তাপ দিলে কি? বাষ্পে পরিণত হয়। বরফ পানিতে, পানি বাষ্পে পরিণত হয়। তাহলে দেখা যাচ্ছে যে পানি ৩ টি অবস্থায় থাকতে পারে। পানি কয়টি অবস্থায় থাকতে পারে? ৩ টি। কি, কি? আর তা হলো বরফ, পানি এবং বাষ্প। জিনিস কিন্তু একটাই। একটা জিনিসই ৩ টা রূপে রূপ নেয়। যখন বরফ আকারে থাকে তখন এটাকে আমরা বলি কঠিন অবস্থা। আবার পানি আকারে যখন থাকে তখন এটাকে বলি আমরা তরল অবস্থা। আচ্ছা, আর যখন বাষ্প আকারে থাকে তখন এটাকে আমরা বলি গ্যাসীয় অবস্থা। তাই অবস্থাভেদে পদার্থকে ৩ ভাগে ভাগ করা হয়। ১ নাম্বার হচ্ছে কি? কঠিন, তরল এবং বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। তো এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন হতে পারে। কি ধরনের প্রশ্ন হতে পারে? যে পদার্থের শ্রেণীবিন্যাস কিভাবে করা হয়? পদার্থকে ৩ টি অবস্থায় শ্রেণীবিন্যাস করা হয়, যেমন কঠিন, তরল এবং বায়বীয়। এরপর ৩ নাম্বার দেখো কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি, কি? সেটা আমরা এখনো পড়ি নাই, সামনের দিকে পড়ব। আচ্ছা, এরপর এখন দেখো কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি আছে। তাহলে নির্দিষ্ট আকৃতি আছে, এটা একটা বৈশিষ্ট্য। কোন বস্তু যতটুকু জায়গা দখল করে সেটি ওই বস্তুর আয়তন। তাহলে কোন বস্তুর আয়তন কোনটা? যতটুকু কোন বস্তু, এটা কিন্তু একটা সুন্দর সংজ্ঞা। যে আয়তন কাকে বলে? কোন বস্তু যতটুকু জায়গা দখল করে তাকে তাকে কি বলে? আয়তন বলে সেই বস্তুর। তাহলে সকল কঠিন বস্তুই জায়গা দখল করে, তাই সকল কঠিন বস্তুরই কি আছে? আয়তন আছে। কঠিন পদার্থের আয়তন এবং আকার সহজে পরিবর্তন করা যায় না। তুমি চাইলে একটি ইটকে কিন্তু তার আকার আয়তন পরিবর্তন করে ফেলতে পারবে না। এত সহজেই তাকে গলিয়ে ফেলতে পারবে না। এরা যথেষ্ট দৃঢ়, অর্থাৎ কি? শক্ত, এবং এদের মধ্যে দৃঢ়তা আছে। তবে কিছু, কিছু কঠিন পদার্থের দৃঢ়তা কম, যেমন সরিষার দানা, ভাত, কলা। ভাত কঠিন পদার্থ কিন্তু চাপ দিলে এটা কিন্তু গলে যায়। তো একই রকমভাবে কলাও কঠিন পদার্থ কিন্তু চাপ দিলে এটি গলে যায়। অর্থাৎ তাদের কি দৃঢ়তা কম। আচ্ছা, তো এখান থেকে আমাদের কি, কি প্রশ্ন আমরা শিখতে পারি? দেখো, কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো কি, কি? কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি আছে, আয়তন আছে এবং দৃঢ়তা থাকে। এরা সহজেই আকার পরিবর্তন করতে পারে না। যেমন হচ্ছে লোহা, কাঠ, পাথর। যদি একটু বড় করে লিখতে হয় তাহলে বলবা কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি আছে। কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে। কঠিন পদার্থের নির্দিষ্ট দৃঢ়তা আছে। কঠিন পদার্থ সহজে আকার পরিবর্তন করতে পারে না। কঠিন পদার্থের উদাহরণ হলো এই। তাহলে যখন এইভাবে লিখবে তাহলে কিন্তু একটু বড় হয়ে যাবে। এখন দেখো, আমরা এখন পরের অংশটা পড়ি। তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকৃতি নেই। এটি যে পাত্রে রাখা হয় ওই পাত্রের আকার ধারণ করে। তুমি নিশ্চয়ই দেখেছো যে পানি যখন তোমার মগে রাখো তখন মগের আকার ধারণ করে, জগে রাখলে জগের আকার ধারণ করে। এইজন্যই তরল পদার্থের নির্দিষ্ট আকৃতি নেই। তো এটি যে পাত্রে রাখা হয় ওই পাত্রের আকৃতি ধারণ করে। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে। অর্থাৎ তার যে টোটাল যে পরিমাণটা, ঠিক আছে? ওইটা অপরিবর্তিত। কারণ কঠিন পদার্থের মতো এরাও জায়গা দখল করে, এদের আয়তন পরিমাপ করা যায়। এই আয়তন কি পরিবর্তন হয়? না। পাত্রভেদে আকৃতি পরিবর্তন হয়। যে পাত্রে রাখবে তার মতো হবে, কিন্তু তার আয়তন কিন্তু একই থাকবে। যেহেতু তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকৃতি নাই, আকৃতি পরিবর্তনশীল, সেহেতু বলা যায় যে এরা কঠিন পদার্থের মতো দৃঢ় নয়। তরল পদার্থের তাহলে কি নাই? দৃঢ়তা নাই। তাহলে এখান থেকে আমরা যদি একটু শিখি যে তরল পদার্থের বৈশিষ্ট্য কি, কি? ১ নাম্বার হচ্ছে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু আকৃতি পাত্র অনুযায়ী পরিবর্তিত হয়। যেই পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে। তরল পদার্থের দৃঢ়তা নেই। যেমন বললাম যে ইটের দৃঢ়তা অনেক বেশি, কলার দৃঢ়তা কম, কিন্তু তরল পদার্থের দৃঢ়তা নেই। যেমন উদাহরণ কি? পানি, তেল। শিক্ষার্থী বন্ধুরা, গ্যাসের বৈশিষ্ট্য বোঝার জন্য আমরা বাতাসের কথাই ধরি। বাতাসের কোনো নির্দিষ্ট আকৃতি নেই। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কি? তো তোমরা ২ টি সিলিন্ডারের কথা চিন্তা করো, যার একটি ছোট্ট আর একটি হচ্ছে বড়। এখন যদি সমপরিমাণ গ্যাস ২ টি সিলিন্ডারে রাখো, তাহলে এখন যদি সমপরিমাণ গ্যাস ২ সিলিন্ডারে রাখো, তাহলে তো তাহলে তা তো ছোট সিলিন্ডারের ক্ষেত্রে যেমন সম্পূর্ণ সিলিন্ডার জুড়ে থাকবে, তেমনি একই পরিমাণ গ্যাস বড় সিলিন্ডারে রাখলে তা সম্পূর্ণ সিলিন্ডার জুড়ে থাকবে। সহজ কথায় বলি, তুমি ২ টা বেলুনের কথাই চিন্তা করো। তুমি যখন একটা বেলুনের মধ্যে অনেক বেশি হাওয়া দাও, অর্থাৎ মুখ দিয়ে হাওয়া দাও, তাহলে ওইটা কিন্তু পুরো জায়গা নিয়ে থাকবে। আবার তুমি যখন
অল্প পরিমাণ হাওয়া দিবে একটা বেলুনের ভিতরে, সেটাও কিন্তু ওই সম্পূর্ণ জায়গা নিয়েই থাকবে। অথবা সিলিন্ডারের ক্ষেত্রেও একই রকম। অর্থাৎ সম্পূর্ণ জায়গা জুড়েই এটা কি ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো আমরা এজন্য বলতে পারি না যে এর নির্দিষ্ট আকার আছে। তাহলে বলা যায় একই পরিমাণ গ্যাস ছোট পাত্রে রাখলে এর আয়তন কম হয়, অথচ বড় পাত্রে রাখলে এর আয়তন বেশি হয়। অর্থাৎ গ্যাসীয় পদার্থ যে পাত্রে রাখা হয় ওই পাত্রের আয়তনই গ্যাসের আয়তন হিসেবে গণ্য হয়। তো গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকৃতি এবং আয়তন নেই, দৃঢ়তা তো নেই বটে, অর্থাৎ দৃঢ়তাও নেই। আচ্ছা, এখন এখানে আসো আমরা এখান থেকে কিভাবে বৈশিষ্ট্যগুলা শিখব। তো গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য হলো কি, কি? যে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকৃতি বা আয়তন নেই। পাত্রের আকৃতি অনুযায়ী গ্যাসের আকার ও আয়তন পরিবর্তিত হয়। যেমন কি বাতাস এবং বাষ্প। বাতাস এবং বাষ্প। তাহলে এটা মুখস্থ করবে। চলো এবার দেখো। হুম। এছাড়া পদার্থকে যেসব বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীকরণ করা যায় তা হলো ঘনত্ব, কাঠিন্য, নমনীয়তা, তাপ পরিবাহিতা ও বিদ্যুৎ পরিবাহিতা। আচ্ছা, তো একই পদার্থকে আমরা জানার জন্য এই বিষয়গুলো কি করি? মানে মানদণ্ড হিসেবে ব্যবহার করি। আচ্ছা, এখানে বলছে কাজে যে তোমার বাড়ি এবং স্কুলের নিচের জিনিসগুলো সংগ্রহ করো। চক, পেন্সিল, নোটবুক, রাবার এইসব। আচ্ছা, এখন বলছে এইগুলোর মধ্যে কোনটি কাগজ এবং কোনটি আচ্ছা, কাজের ভিডিওগুলো আমরা আলাদাভাবে দিব। তো আমরা এখন কাজটা না করাই শেষের দিকে একসাথে কাজের ভিডিওগুলো দেব। এখন চলো আমরা লেকচারটাকে শেষ করি। তো এখন কাঠিন্য ও নমনীয়তা। আমরা এই কথাটা বেশ কয়েকবার ব্যবহার করেছি, তাই এটা একটু বোঝা দরকার। কোন পদার্থ নরম, কোন পদার্থ শক্ত, কোনটা নমনীয়, কোনটা অনমনীয়। তো নিজেরা এখন কাজটা করো, নিজের সম্পর্কে জানো। অর্থাৎ এখানেও একটা কাজ দিছি যে এখানকার মধ্যে কোনটা নমনীয়, কোনটা অমনীয়। তো এখন এই বিষয়গুলো তো আগে জানতে হবে যে কাঠিন্য কি, নমনীয়তা কি। চলো এই বিষয়টা আমরা আমাদের লেকচার শিট থেকে তোমাদেরকে পড়িয়ে দেই। তো প্রথমত আমরা এখানে জানাবো যে ঘনত্ব কি? ঘনত্ব হলো পদার্থের ভরের পরিমাণ। কার আয়তনের সাথে সম্পর্কিত। ধাতুসমূহের ঘনত্ব সাধারণত বেশি থাকে। তাহলে ঘনত্বটা হচ্ছে কি? একটা নির্দিষ্ট পরিমাণ পদার্থের মধ্যে তার অণুগুলো ঠিক কি পরিমাণে থাকে, এটাই হচ্ছে তার কি? ঘনত্ব। তাহলে ধাতুসমূহের ঘনত্ব সাধারণত বেশি থাকে। এক্ষেত্রে কি? অণু পরমাণুগুলো একটা একটার সাথে শক্তভাবে লেগে থাকে। আচ্ছা, এবার একটা জিনিস আমরা শিখি যে কাঠিন্য ও নমনীয়তা। কাঠিন্য পদার্থের শক্তির পরিমাণ, কঠিন পদার্থের কাঠিন্য বেশি থাকে। আবার নমনীয়তা পদার্থের সেই গুণ যার দ্বারা আকার পরিবর্তন করতে পারে। রবার নমনীয়, অর্থাৎ আকার পরিবর্তনযোগ্য হলে আমরা বলবো এটা নমনীয়। আকার অপরিবর্তনযোগ্য এবং কঠিন হলে আকার পরিবর্তনে সেটাকে আমরা বলবো কাঠিন্য। ঘনত্বের ভিত্তিতে পদার্থকে বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন ধাতুর ঘনত্ব সবচেয়ে বেশি। ইতিমধ্যে কিন্তু আমরা এই বিষয়গুলো আমাদের লেকচার শিট থেকে দেখিয়েছি। তো এখন এখানে আর অল্প কিছু বিষয় দেখানো দরকার। লেকচার শিট থেকে দেখাবো। যেমন তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা কি? তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা হলো পদার্থের সেই গুণ যা যা তার মাধ্যমে তাপ ও বিদ্যুৎ প্রবাহিত করতে পারে। যেমন তামা তাপ ও বিদ্যুৎ পরিবাহী। অনেক সময় কিন্তু আমরা তামার তার ব্যবহার করি, অনেক সময় না, বেশিরভাগ সময়ই। তো তামার তারের মাধ্যমে কি বিদ্যুৎ পরিবহন সম্ভব। কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে প্রধান পার্থক্য কি? কঠিন পদার্থ হচ্ছে কি নির্দিষ্ট আকৃতি আছে এবং আয়তন আছে। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকৃতি পরিবর্তনশীল। আবার গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকৃতিতে নেই, নেইদার নির্দিষ্ট আকৃতি নর আয়তন, অর্থাৎ আয়তনও ফিক্স না, নির্দিষ্ট আকৃতিও নেই। আচ্ছা, এরপর এটা হচ্ছে পদার্থের কাঠিন্য পরীক্ষা করতে কিভাবে পরীক্ষা করা যায়। কাঠিন্য পরীক্ষা করতে একটি ধাতব চাবি নিয়ে বিভিন্ন পদার্থের দাগ কাটুন এবং দেখুন কোনটা সহজে দাগ হয় এবং কোনটা কঠিন। তাহলে এটার মাধ্যমে আমরা কিন্তু কাঠিন্যটা পরীক্ষা করতে পারি। তুমি একটি লোহার উপরে যদি তুমি যদি রেল লাইনে যাও, রেল লাইনের উপরে যদি তুমি কি একটা ছুরি কাঁচি দিয়ে দাগ দাও, দেখা গেছে যে কাটবে না। কিন্তু তুমি যদি বাসায় একটা রাবার উপরে দাও, তাহলে দেখবে যে রাবারটা কাটতেছে। তাহলে এটার কাঠিন্যতা কম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী ভিডিওতে আমরা ধাতু এবং অধাতুর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ৫৩ এবং ৫৪ পৃষ্ঠা। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।